আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে শেয়ারগুলোকে নিয়ে কথা বলবো সেগুলো সবই ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার, এবং আমরা দেখার চেষ্টা করব যে আগামী সপ্তাহে এই শেয়ারগুলো কেমন যাবে। এবং আমার জানা মতে এই শেয়ারগুলোকে আপনারা আগামী সপ্তাহে নজরে রাখতে পারেন, কারণ এই শেয়ারগুলো সবই এখন ডাউন ট্রেন্ডে আছে এবং তাদের অন্যান্য যে ইন্ডিকেটর যেগুলো আছে সেগুলো মোটামুটি বাই সিগন্যাল জেনারেট করেছে বা বাই সিগন্যাল জেনারেট করার কাছাকাছি অবস্থান করছে। তো আসুন আমরা একটু দেখি। তো প্রথমে আমরা যে শেয়ারটিতে আছি সেটা হচ্ছে নিটোল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো নিটোল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি এখন অবস্থান করছে হচ্ছে 57 টাকা 6 পয়সাতে, এবং একটা ভালো আপ ট্রেন্ডের পরে এটা 40 টাকা 2 পয়সা ছিল, এখন 57 টাকা 6 পয়সা অবস্থান করছে। এবং নিটোল ইন্স্যুরেন্সকে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, আমরা কিন্তু এই জায়গাটাতে বেশ ভালো কিছু আপ ডাউন দেখতে পারবো। তো যদি আর একটু ভালো করে দেখতে চাই আমরা কিন্তু একে হাইকিনেসি চার্টে দেখতে পারি। হাইকিনেসি চার্টে দেখলে আমরা আর একটু ভালো দেখতে পারবো যে বেশ কিছু আপ ডাউন এবং ট্রেন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা ট্রেন্ডটা একটু আঁকার চেষ্টা করি। এখান থেকে এই লম্বা একটা ট্রেন্ড তার আছে, এবং এই ট্রেন্ড লাইনকে সে বারবার বজায় রেখে সামনে সে আগাচ্ছে। এটাই হয় আর কি, একটা শেয়ার সামনের দিকে এগিয়ে যায়। শুধুমাত্র তার দেখতে হয় যে তার ট্রেন্ড লাইনটা বর্তমানে কোন জায়গায় আছে। আর সাপোর্ট লেভেলের কথা যদি আমরা ধরি, তাহলে সাপোর্ট লেভেল দেখবো যে তার এই জায়গাটাতে তার একটা পার্শিয়াল সাপোর্ট লেভেল আছে। পার্শিয়াল সাপোর্ট লেভেল এই কারণেই বলছি, এই সাপোর্ট লেভেলটা খুবই উইক একটা সাপোর্ট লেভেল। কারণ আমরা দেখেছি যে এই সাপোর্ট লেভেলে সে কয়েকবার টাচ করলো, সে কিন্তু তার ব্যালেন্সটাকে ধরে রাখতে পারেনি, সে আবার ফল ডাউন করে নিচে সে নেমে এসেছে। এবং স্ট্রং সাপোর্ট লেভেল যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে এই জায়গাটাতে তার একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে। এই জায়গাটাতে এইখানে তার একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে, কারণ এইখানটাতে সে কিন্তু কোনোভাবেই আসতে পারছে না, এবং এই জায়গাটাতে এই জায়গার আশেপাশে আসলে কিন্তু সে আবার ব্যাক করে উপরের দিকে চলে যাচ্ছে। তো আমরা যদি এই 54 টাকা 1 পয়সাকে যদি তার সাপোর্ট লেভেল হিসেবে বিবেচনা করি, স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে বিবেচনা করি, এবং 58 টাকা 3 পয়সাকে যদি তার উইক সাপোর্ট লেভেল হিসেবে বিবেচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই শেয়ারটির আসলে মূল অবস্থা কোন দিকে যেতে পারে। এই উইক সাপোর্ট লেভেলটা বর্তমানে সে এখন যে এখানে অবস্থান করছে, এই প্রাইসটা হচ্ছে তার উইক সাপোর্ট লেভেলের অবস্থান। সামনে কি হতে পারে, সে এখান থেকে ঘুরে চলে আসতে পারে না, আবার সে তার রেজিস্ট্যান্স লেভেল, আমরা তার সর্বোচ্চ রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 72 টাকা 7 পয়সা। আমরা একটু 72 টাকা 7 পয়সাকে তার একটু স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে মার্ক করি। 72 টাকা 9 পয়সা হচ্ছে তার স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে আমরা মার্ক করলাম। এই হচ্ছে শেয়ারটির স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, এবং তার স্ট্রং সাপোর্ট লেভেল হচ্ছে 54 টাকা 1 পয়সা। এই হচ্ছে তার স্ট্রং সাপোর্ট লেভেল, এবং এইখানে তো তার উইক রেজিস্ট্যান্স লেভেল আছে। তো আমরা একটু অন্যান্য ইন্ডিকেটর গুলোকে এখানে নিয়ে আসবো। আপনারা যদি লক্ষ্য করেন, এই মুহূর্তে কিন্তু আমরা মাসের চার্টের উপরে আছি, মান্থলি চার্টে আছে। মান্থলি চার্টে এই শেয়ারটির বর্তমান এমএফআই 80-র উপর অবস্থান করছে। আপনারা জানেন যে শেয়ারটি মানি ফ্লো ইন্ডেক্সটা মাসের চার্টে 80-র উপরে অবস্থান করে, সেই শেয়ারটি কিন্তু একটা স্ট্রং অবস্থানে থাকে। এবং দেখেন এই জায়গাটাতে যখন শেয়ারটি পড়ে গেছিল, তখন কিন্তু সে কিছুটা নিম্নে আসার চেষ্টা করেছিল, কিন্তু আবার সে ঘুরে দাঁড়িয়েছে, এখন সে এই অবস্থানে আছে। বর্তমানে তার এমএফআই 88.01। তো আমরা মাস থেকে আবার ডে তে চলে আসি। আমরা আবার ডে ক্যান্ডেলে চলে আসলাম। ডে ক্যান্ডেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডে ক্যান্ডেলে সে কিন্তু একটা 80-র দিকে যাওয়ার চেষ্টা করছে। আমাদের মনে রাখতে হবে, যখনই সে 80-কে ক্রস করবে, তখনই কিন্তু আমাদের প্রফিট টেক করার জন্য রেডি হয়ে যেতে হবে, যাতে তখন থেকে শুরু করে পরবর্তী দিনগুলোতে আমরা এই শেয়ারটিকে নজরে রাখবো যে সে কতটুকু নিচে নামে। এবং এইখানে দেখেন এই জায়গাটাতে কিন্তু সে 20-এর নিচে নেমে এসেছিল, যখন শেয়ারটির প্রাইস ছিল মানি ফ্লোতে ছিল 56।
তো আমরা এমএফআই টা দেখলাম। এই মুহূর্তে আমাদের সামনে সিসিআই, আরএসআই, এমএসসিডি এই সবগুলো ইন্ডিকেটর আমরা একসাথে ওপেন করেছি। দেখি আমরা কোন জায়গাগুলো থেকে কি কি পয়েন্ট পাচ্ছি। সিসিআই তে বর্তমানে আমাদের অবস্থান হচ্ছে 144.05, আরএসআই হচ্ছে 53.277 এবং এমএসসিডি ক্রসওভার হয়েছে হচ্ছে -0.64 এমএসসিডি ক্রসওভার হয়েছে। এখান থেকে ডাটা ইন্টারপ্রিটেশন আমরা কি করতে পারি? ডাটা ইন্টারপ্রিটেশন যদি আমরা করি, আমরা দেখবো যে সে অলরেডি সিসিআই এর যে বেস লাইন সেটাকে ক্রস করে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ প্রাইসটি এখন আপ ট্রেন্ডে আছে। এক, দুই নাম্বার, আরএসআই যদি আমরা দেখি, আরএসআই বেশ ভালো একটা অবস্থানে আছে, 50 ক্রস করে গেছে। অর্থাৎ আমি আপনাদেরকে বলেছিলাম বাংলাদেশের মার্কেট অনুযায়ী আরএসআই কিন্তু 50 থেকে শুরু করে আপনি উপরের দিকে কাউন্ট করবেন। যখন সে 60 কে ক্রস করে আবার নিচের দিকে চলে আসবে তখন কিন্তু আপনাকে স্টেবল অবস্থায় থাকতে হবে। যেহেতু শেয়ারটি 50 ক্রস করেছে, অর্থাৎ আপনি এখন শেয়ারটিতে বাই পজিশন নিতে পারেন, তবে ট্রেন্ড দেখে তারপরে বাই পজিশন নেবেন। এই ভিডিওতে কিন্তু কোনোভাবেই বাইসের নির্দেশনা দেয় না। এমএসসিডি যদি আমরা লক্ষ্য করি, এমএসসিডি কিন্তু ক্রসওভার হয়েছে আমরা দেখতে পাচ্ছি। যদি আরেকটু ভালো করে জুম করে আমরা দেখি তাহলে দেখবেন যে এই জায়গাটাতে লক্ষ্য করেন, এই জায়গাটাতে কিন্তু এমএসসিডি ক্রসওভার হয়ে গেছে এবং আস্তে আস্তে প্রাইসটি কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে মোটামুটি যতগুলো ইন্ডিকেটর সাধারণত ব্যবহার করা হয় সবগুলো ইন্ডিকেটর আমরা ব্যবহার করে দেখলাম যে না, প্রাইসটি বেশ ভালো একটা অবস্থানে আছে। এবং এই ইন্ডিকেটর গুলোকে সরিয়ে দিয়ে আমরা হচ্ছে মানি ফ্লো এবং হচ্ছে আইসিমোকু ক্লাউড, এই দুটো জিনিস দেখবো। এরপরে এর শেয়ারটির আমরা রেজিস্ট্যান্স গুলো দেখার চেষ্টা করব এবং এরপরে আমরা পরবর্তী শেয়ারে যাব। এই মুহূর্তে আমাদের সামনে কিন্তু এমএ এবং ইএমএ ক্রস অবস্থান করছে। এমএ এবং ইএমএ ক্রস যদি আমরা দেখি, এই জায়গাটাতে কিন্তু ইএমএ এবং এমএ ক্রসটা হয়ে গেছে। আমরা এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে প্রাইসটা একটু নিচের দিকে যেতে পারে। এমএ এবং ইএমএ ক্রস কিন্তু বলছে যে প্রাইসটা একটু নিচের দিকে যেতে পারে এবং সেই নিচের দিকে যাওয়াটা কতটুকু পর্যন্ত অবস্থান করবে সেটা কিন্তু আমরা এই মুভিং এভারেজ দিয়ে বুঝতে পারবো। তো আমরা আপাতত মনে হয় যে এইখানে আরেকটু কিছু সময় ওয়েট করা দরকার, বাট আপনারা কিন্তু চাইলে আপনাদের ইচ্ছা মতো কিছুটা বিনিয়োগ এখানে করতে পারেন। বাট যেহেতু শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তো নিজেরা বিবেচনা করে এই শেয়ারে ইনভেস্ট করবেন। এবং পাশাপাশি যদি আমরা একটু দেখি ইএমএ কস্টটা সরিয়ে দিয়ে আমরা বলিঙ্গার ব্যান্ড দেখি, বলিঙ্গার ব্যান্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটু প্রাইস ট্যাগটাকে সরিয়ে দিই, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা পরে দেখব। বলিঙ্গার ব্যান্ডে যদি আমরা একটু লক্ষ্য করি, বলিঙ্গার ব্যান্ড এখানে কিন্তু ন্যারো হওয়ার চেষ্টা করছে এবং বলিঙ্গার ব্যান্ড ন্যারো হওয়ার কারণে আমরা এখানে দেখেছি যে এখানে লোয়ারের সাথে কিন্তু এটা লেগে গেছে এবং বর্তমানে সে আপারের সাথে একটু লেগে আছে। তবে এই ট্রেন্ডটা কিরকম হতে পারে সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হবে। এই যে ট্রেন্ড আমরা কিন্তু আরেকটু যদি ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখব এই যে ট্রেন্ডটা যেটা আছে, এই ট্রেন্ডটা কিন্তু প্রায় সমান অবস্থানে যাচ্ছে। সমান হওয়াতে কি হবে? সমান হওয়াতে যেটা হবে, যদি এখান থেকে ন্যারো হওয়ার কোনো সম্ভাবনা নেই, এখান থেকে ন্যারো হয়ে আসার আপাতত কোনো সম্ভাবনা নেই। এখন থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে এখান থেকে একটা মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারি। এইখানে দেখেন যেরকম মুভমেন্ট আমরা লক্ষ্য করেছিলাম, এই জায়গাটাতে ন্যারো হয়ে এসেছিল, ন্যারো হয়ে আসার পরে একটা আপ মুভ, এখানেও আমরা এরকম একটা আপ মুভ আমরা এখানে দেখতে পারি। তো বলিঙ্গার ব্যান্ড আমরা দেখলাম। এরপর আমরা একটু আইসিমোকু ক্লাউডটাকে দেখার চেষ্টা করব। আইসিমোকু ক্লাউডে যদি আমরা লক্ষ্য করি প্রাইসটা সামনে কেমন হতে পারে, প্রাইসটা সামনে একটু ডাউন ট্রেন্ডে যেতে পারে। কেন বললাম, দেখেন একদম কিন্তু ভিতরে ঢুকে গেছে, একদম কিন্তু এটা ভেতরে ঢুকে গেছে, ভেতরে ঢুকে অলরেডি এটা কিন্তু ক্লাউডের নিচে চলে এসেছে, অলরেডি ক্লাউডের নিচে চলে এসেছে। এবং আমরা যতটুকু ক্যান্ডেলস্টিক বুঝি সেইটাকে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই তাহলে দেখেন যে এই যে ক্যান্ডেলস্টিকটা, এই ক্যান্ডেলস্টিকটা কিন্তু মোটামুটি আমরা বলতে পারি এইখানে বেয়ারের প্রবণতা কিন্তু বেশি। তো বর্তমানে যেহেতু বেয়ারের প্রবণতা বেশি, তো ট্রেন্ড হচ্ছে এই ট্রেন্ড, এই হচ্ছে ট্রেন্ড।
এটাকে যদি আমি ট্রেন্ড ধরি, এটাকে ট্রেন্ড ধরলে তার মানে আরেকটু প্রাইসকে নিচে আসতে হয়। এখানে সাপোর্ট নিতে গেলে আরেকটু প্রাইসকে নিচে আসতে হবে। এখান থেকে প্রাইসটা সাপোর্ট নিয়ে কিন্তু ঘুরে যাবে। আইসিমোকো ক্লাউড যদি আমরা ধরি তাহলে আরেকটু নিচে আসবে, নিচে এসে আরেকটু নিচে আসবে, এখানে নিচে আসবে অথবা এই জায়গাটাতে টাচ করবে, টাচ করে তারপরে এটা ঘুরে উপর দিকে যাবে। তো আমরা আগামী সপ্তাহ থেকে নজর রাখবো। নজরে রাখার পর যখনই দেখবো যে প্রাইসটা তার এই জায়গাটাতে টাচ করে ফেলেছে, এই 54 টাকা 8 পয়সাকে টাচ করে ফেলেছে বা তার কাছাকাছি অবস্থান করছে, বা আমাদের যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইন বরাবর যাচ্ছে, তখনই কিন্তু আমরা শেয়ারটিতে এন্ট্রি নিতে পারবো। তো আইসিমোকো ক্লাউডকে আমরা একটু সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে আমরা একটু ফিবো রেজিস্ট্যান্স টাকার চেষ্টা করব। ফিবো যদি আমরা চিন্তা করি, এটা ছিল তার লোয়ার, এই ছিল তার হায়ার। হায়ার থাকার পরে ফিবো এখানে একটা রেজিস্ট্যান্স দেখাচ্ছে, তারপরে ফিবো অনুযায়ী তার রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এইখানে, এবং ফিবোর 50% হচ্ছে এই জায়গাটাতে। ফিবোর এই প্রাইসের 50% হচ্ছে এই জায়গাটাতে আছে 53.09, এবং আমরা যদি দেখি এর পরে রেজিস্ট্যান্স হচ্ছে এই জায়গাটাতে। এত নিচে আমরা আসলে রেজিস্ট্যান্স দিতে চাচ্ছি না, তাহলে রেজিস্ট্যান্সের আসলে মূল কথাটাই আসলে ঠিক থাকে না। তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, তো আমরা এটা দেখলাম। এখানে আমি গান ফ্যানটাকে নিয়ে আসলাম, একটু লক্ষ্য করেন। হ্যাঁ, গান ফ্যানের অনুযায়ী ট্রেডটা শুরু হয়েছিল এখান থেকে, আস্তে আস্তে ট্রেড লাইন কিন্তু সরছে, ট্রেন্ড লাইন সরতে এই জায়গাটাতে অবস্থান করছে, এবং এই জায়গাটাতে তো দেখেন এখন এখানে দেখেন কিছু কিছু ঘর আছে। এই একটা ঘর যেটা হচ্ছে ফিবোর সাথে ম্যাচ করে আঁকানো। তো 50% ফিবো এখানে, এটাকে আমরা সরিয়ে দিচ্ছি। দেখেন ফিবো 50% রেঞ্জ হচ্ছে এখানে, এই জায়গাটাতে একটা বক্স সে ডেভেলপ করেছে। বক্সটা আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে একটা বক্স, এবং ঠিক একই মাপের বক্স কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। রেজিস্ট্যান্সটা সরে এসেছে, তার ট্রেন্ড লাইন কিন্তু সরে এসেছে, এবং সরে আস্তে 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 এই দিকে যাচ্ছে। এই যে দেখেন, এই হচ্ছে তার আরেকটা বক্স। তো এটা কিন্তু এই বক্সে দেখেন, এই বক্স থেকে ট্রেনটা সরে এই বক্সে এসেছে। যখনই সে এই বক্সের সাপোর্ট লেভেল, এটা কিন্তু এক একটা বক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এটা কিন্তু অন্য কোনো ধরনের বক্স না। আমি জাস্ট একটা বক্স আঁকিয়ে ফিবোর সাথে গানফ্যানের বক্সটা আঁকিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে এইখানে দেখেন ফিবো এবং গানফ্যান একটা বক্স তৈরি করেছে। এই বক্স থেকে এই বক্সে চলে এসেছে শেয়ার প্রাইসটি, এখন এই জায়গাটাতে সে অবস্থান করছে। এখন যদি একটা বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে এখান থেকে একটা আপ ট্রেন্ড দিয়ে এই বক্সের রেজিস্ট্যান্সটাকে ভেঙে সে বেরিয়ে যেতে পারে, তখনই সেই সময় কিন্তু সে তার ট্রেন্ড ধরে এগিয়ে যেতে পারবে। কিন্তু যদি সে এই বক্সের রেজিস্ট্যান্সটাকে ফেস করে আবার নিচের দিকে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তার নতুন একটা ট্রেন্ডের সূত্রপাত হবে, যে সূত্রপাতটা তার যে নতুন ট্রেন্ড লাইনটা সে সূত্রপাত করবে। তো এই ছিল হচ্ছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আমরা কিছু সাপোর্ট লেভেল পেয়ে গেলাম, কিছু হচ্ছে তার ট্রেন্ড লাইন গুলো পেয়ে গেলাম, যে কোথায় কোথায় তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলোকে। আপনারা হয়তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, আমি বেশ বড় করে এখানে দেখানোর চেষ্টা করছি। যেমন এটা হচ্ছে 67.8, বর্তমান সময়ে সে কিন্তু এখানেই সর্বোচ্চ পরিমাণে এসেছিল। এটা হচ্ছে মার্চের 15 তারিখের পরে সে কিন্তু এই সর্বোচ্চ লেভেলে এসেছিল, খুব অল্প সময়ের মধ্যে এসেছিল। তখন তার ট্রেন্ডের বর্তমান যে অবস্থা সেটা কিন্তু 45 ডিগ্রি থেকে বেশি ছিল। পরবর্তীতে তার ট্রেন্ড লাইন আস্তে আস্তে করে সরতে থাকে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক ট্রেন্ড লাইন সরতে
বর্তমানে সে এই জায়গাতে অবস্থান করছে, যেখানে তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 61.2 এবং তার সবচেয়ে স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্ট হচ্ছে 53.9 এর আশেপাশে। তো এই হচ্ছে তার বর্তমান অবস্থা মিউচুয়াল ইন্স্যুরেন্স। তো আপনারা নজর রাখতে পারেন, শেয়ারের মুভমেন্টটা দেখতে পারেন। অন্যান্য ইন্ডিকেটর কিন্তু তাকে বাই সিগন্যাল বলছে, কিন্তু আইসিমোকো ক্লাউড যেটা নিজেই একটা ইন্ডিকেটর, প্রপার ইন্ডিকেশন দেয়। এখন দেখা যাচ্ছে যে এই শেয়ারটি আইসিমোকো ক্লাউডকে অনার করে কিনা, যদি অনার করে সামনে এগিয়ে যায় তো ভালো, তাহলে সেই অনুযায়ী আমরা দেখতে প্রাইসটা একটু ডাউন ট্রেন্ডে আছে, আমাদের একটু ওয়েট করতে হবে। যখন এটা আইসিমোকো ক্লাউডকে ক্রস করবে, আইসিমোকো ক্লাউড যারা বেশি ফলো করেন তাদের জন্য শেয়ারটিতে আর ওয়েট করতে হবে। যারা অন্যান্য শেয়ারগুলোকে বেশি পছন্দ করেন, অন্যান্য ইন্ডিকেটর গুলোকে, তাদেরকে আরেকটু বেশি ওয়েট করতে হবে, বা তারা নিজেদের মতো চিন্তা ভাবনা করে নিতে পারেন। কারণ আইসিমোকো ক্লাউড, এমএ এবং ইএমএ ক্রস, এই দুটা কিন্তু বলছে যে শেয়ারটার অবস্থা সামনে একটু খারাপের দিকে যেতে পারে। এবং আমরা সাপোর্ট লেভেল পেয়ে গেলাম 53.9 পর্যন্ত আমরা একটু ওয়েট করব এবং দেখব। অন্যান্য ইন্ডিকেটর যেহেতু পজিটিভ, বিশেষ করে এমএসিডি, আরএসআই এবং সিসিআই, এরা কিন্তু মোটামুটি পজিটিভের দিকে যাচ্ছে। তো একটু ওয়েট করলে মনে হয় এখান থেকে আমরা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো মিউচুয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে। বর্তমানে আমরা যে চার্টের মধ্যে অবস্থান করছি সেটা হচ্ছে নর্দার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আমরা যদি একটু দেখি নর্দার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে এখান থেকে বেশ লম্বা একটা আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ডের পরে একটা ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের পরে আবার একটা ছোট্ট আপ ট্রেন্ড, এই জায়গাটাতে সে একটা রেজিস্ট্যান্স পেয়ে গেছে। আমরা একটু রেজিস্ট্যান্সটাকে মার্ক করলাম, এই হচ্ছে তার রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের কালার হচ্ছে রেড, দিলাম রেজিস্ট্যান্স। আর সাপোর্ট যদি আমরা চিন্তা করি, এই হচ্ছে তার ট্রেন্ড, এই ট্রেন্ড ধরে সে আগাচ্ছে। এর ভিতরে তার সাপোর্ট লেভেল গুলো যদি আমরা একটু আঁকার চেষ্টা করি, তার বিভিন্ন ধরনের একটু হেজি নয়েজ আছে এই চার্টটাতে। তো আমরা একটু তার লাইন চার্টে আসবো, লাইন চার্টে আসলে আমাদের মনে হয় একটু বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে কিন্তু আমাদের সাপোর্ট লেভেল থেকে অনেকটা সরে গেছে। ক্যান্ডেলে যদি দেখি, ক্যান্ডেলে কিন্তু ঠিক ছিল, ক্যান্ডেলের পরে লাইনে কিন্তু নিচে নেমে গেছে ডে ক্লোজিং এর উপরে ডিপেন্ড করে। এই হচ্ছে তার অবস্থান। হাইকিনেসি চার্ট অনুযায়ী কিন্তু তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু ঠিক অবস্থানে আছে। তো আমরা আবার ক্যান্ডেলস্টিকে ফিরে আসি, ক্যান্ডেলস্টিকে ফিরে আসলাম। আমরা একটু মাসের চার্টে যাব। মাসের চার্টে যে মানি ফ্লোটা আমরা একটু দেখবো মাসের চার্টে। খুব ভালো, মানে বেশ ভালো কিছু আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি, ভলিউমের বেশ কিছু ইনক্রিজ আমরা দেখতে পাচ্ছি। এইখান থেকে এইখান পর্যন্ত ভালো একটা ভলিউমের ইনক্রিজ হয়েছিল, তারপরে কিন্তু একটা ডাউন ট্রেন্ড আমরা যেটা দেখলাম, ডাউন ট্রেন্ডের পরে এই জায়গাটাতে ভলিউম কিছুটা কমে এসেছিল, কিন্তু সেটা কিন্তু 80-র নিচে নামে নাই, 80-র নিচে না নেমে আবার একটা ঊর্ধ্বগতি, তারপরে হালকা একটু ডাউন ট্রেন্ডে আছে। তো এখনো পর্যন্ত 80-র নিচে কিন্তু এটা আসে না। তো এই ছিল হচ্ছে মাসের চার্টে আমরা যেটা দেখলাম। মাসের চার্ট থেকে আমরা আবার ডে চার্টে চলে আসি, ওয়ান ডে চার্টে আমরা চলে আসলাম। ওয়ান ডে চার্টে আমরা দেখছি মানি ফ্লোটা কিছুটা নিচের দিকে, এটা এখন হচ্ছে 67.69 পর্যন্ত অবস্থান করছে হচ্ছে ডে চার্টে। এই হচ্ছে তার অবস্থান। আমরা একটু অন্যান্য ইন্ডিকেটর গুলোকে নিয়ে আসবো। ইন্ডিকেটর গুলোর ভিতরে এমএফআইটা সরাই দিই। অন্যান্য ইন্ডিকেটর গুলোর মধ্যে আমরা সিসিআই দেখবো, এমএসিডি দেখবো, আরএসআই দেখবো। তো আমাদের সামনে সবগুলো ওপেন আছে, আমরা সবগুলো ইন্ডিকেটরকে আমাদের সামনে পেয়ে গেছি। মোটামুটি আমরা প্রাথমিক অ্যানালাইসিস করার জন্য যেগুলো দরকার, যেমন সিসিআই হচ্ছে 100 ক্রস করে উপরে গিয়েছিল, তবে এটার অবস্থান খুব একটা ধরে রাখতে পারেনি, আবার কিন্তু ব্যাক করে নিচে চলে এসেছে। সো আমাদের একটু ওয়েট করা উচিত, যদি নিচে নেমে আসে সেই নিচে নামাটা হচ্ছে কতক্ষণ পর্যন্ত স্টেবল থাকে সেটাকে আমাদের অ্যানালাইসিস করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভার হয়ে গেছে, এমএসিডি লাইনটা তার বেস লাইনের চেয়ে উপরে অবস্থান করছে, কিন্তু আমাদের একটু ধৈর্য রাখতে হবে, কারণ হিস্টোগ্রামে কিন্তু আমরা ওই পরিমাণে মুভমেন্ট কিন্তু লক্ষ্য করতে পারছি না, কারণ হিস্টোগ্রাম কিন্তু এখন একদম লাইন ধরে 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 আগাচ্ছে। যতক্ষণ না ভলিউম বাড়তেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার আপ ট্রেন্ডে যাওয়ার সুযোগ নেই। তবে যারা লো প্রাইসে বা সেফ পজিশনে কিনতে চান তারা কিছুটা চিন্তা ভাবনা করে দেখতে পারেন।
আমরা যদি আরএসআই টা দেখি, আরএসআই আমরা দেখতে পাচ্ছি আরএসআই টাও কিন্তু নিম্নমুখী 53.83 তে ছিল। সো আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখতে পারেন। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে যদি দেখি, প্রথমে আমরা ফিবোকে নিয়ে আসব। এটা ছিল তার লোয়েস্ট। আমরা একটু ফিবোটাকে নিয়ে আসি, ফিবো রেজিস্ট্যান্স। এই হচ্ছে তার ফিবো। বেশ কঠিন রেজিস্ট্যান্স। এই হচ্ছে তার একটা সাপোর্ট যাকে সে বর্তমানে টাচ করেছে। এরপরে হচ্ছে এইখানে একটা সাপোর্ট দেওয়ার কথা, কিন্তু ফিবো এইখানে সাপোর্ট দিচ্ছে, আমরা এখানেই দিচ্ছি, এইখানে সাপোর্ট দিলাম। ফিবো 50 এই নিচে যারা অলরেডি এই জায়গাটাতে বাই করে ফেলেছে তাদের জন্য তো এখানে আসবে না, আর যারা হচ্ছে আরো নিচে বাই করেছিলাম তাদের জন্য হচ্ছে এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স আপনি ধরতে পারেন, কারণ এখান থেকে তার একটা ব্রেকআউট হয়েছিল, সে একটা ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছে। এবং এই তবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু সবসময় আপনার উপরে কিন্তু স্টপ লসটা নির্ভর করে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তার মতো তো দিয়ে যায়, কিন্তু হচ্ছে স্টপ লসটা কিন্তু সবসময় আপনার উপর, নিজের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু স্টপ লস রাখতে চাচ্ছেন। তো আমি এখানে ট্যাগ গুলো লাগিয়ে দিই। আপনার ট্যাগ গুলো দেখলে হয়তো আর একটু ভালো বুঝতে পারেন। 71 টাকা 3 পয়সা। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু আমি বসাই দিয়েছি। একটা হচ্ছে 71 এ হচ্ছে তার স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে। বর্তমানে তার একটা সাপোর্ট লেভেল আছে হচ্ছে 61 এ, এবং হচ্ছে এরপরে সে 49 এ সে একটা সাপোর্ট নিতে পারে। এছাড়াও তার 54 এ তার আরেকটা সাপোর্ট লেভেল রয়েছে। তো এতগুলো সাপোর্ট লেভেল পর্যন্ত সে কখনোই আসবে না, তবে তার যে ট্রেন্ড, সেই ট্রেন্ড যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা একটু ভালো বুঝতে পারবো। আমরা একটু তার ট্রেন্ডটা বোঝার চেষ্টা করব। গানফেন এবং ফিবো দুটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখব যে সে প্রথম দিকে যখন শুরু করেছিল আস্তে আস্তে সে এই ট্রেন্ড অনুযায়ী ধরেছিল। এই ট্রেন্ড অনুযায়ী ধরাতে আমরা যদি দেখি, এই ট্রেন্ড অনুযায়ী ধরাতে এখানে একটা ডট 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 লাইন দেওয়া ছিল তার ফার্স্ট ট্রেন্ড লাইন, ফিবো লাইন। এবং ফিবো লাইনের পরে সে এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে, এবং আমরা সে যখন এই রেজিস্ট্যান্সটাকে ভাঙে তখন কিন্তু ফিবো রেজিস্ট্যান্স এবং গানফ্যান রেজিস্ট্যান্স দুটাকেই সে একটু ক্রস করেছিল। ক্রস করে কিন্তু আবার সে ফিবো এবং হচ্ছে গানফ্যান কে অনার করে উপর দিকে যায়, এবং এই রেজিস্ট্যান্সটা আসার পরে আবার কিন্তু এটাকে ব্রেক করে নিচে চলে আসে। নিচে নেমে এখন সে হচ্ছে এই জায়গাতে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন সে এই জায়গাটাতে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন সে এই জায়গাতে অবস্থান করছে। এটা হচ্ছে তার একটা ঘর। এখন রিসেন্টলি সে এটাকে ব্রেকআউট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং উপরের দিকে যাওয়ার পরে সে যে রেজিস্ট্যান্সটা এর পরে ডেভেলপ করবে সেটা কিন্তু বেশ ভালো একটা বক্সের ভিতরে সে ঢুকে যাবে ফিবো এবং গানফ্যানের মাধ্যমে। এই যে বক্সটা সে ডেভেলপ করবে সামনে গেলে, এই বক্সের ভেতরে কিন্তু সে একটা স্ট্রং ইনভলভমেন্ট সে রাখতে পারে। কিন্তু রিসেন্ট হিস্ট্রি যদি আমরা দেখি, সে বারবার কিন্তু এই বক্সের ভিতরে ঢোকার চেষ্টা করেছে কিন্তু ঢুকতে পারে না। তবে এখন কিন্তু যদি সে প্রাইসটা আবার ডাউন ট্রেন্ডে চলে আসে তাহলে এই ট্রেন্ড বরাবর সে যাবে, কারণ অলরেডি সে তার এই ট্রেন্ডটাকে সে ভেঙে ফেলেছে। এখানে যা রেখা বরাবর যে ট্রেন্ডটা ছিল সেটাকে ভেঙে কিন্তু তাকে সে এখন নিচের ট্রেন্ড লাইনে নিয়ে চলে এসেছে। এখন এই বরাবরই তাকে যেতে হবে। তো এইভাবেই সে যেতে পারে, তবে 54.9 এর নিচে তার আসার কোনো সম্ভাবনা নেই। তো যারা এন্ট্রি নিতে চান তারা 54.9 বা তার আশেপাশের কোনো একটা সংখ্যাকে আপনার পয়েন্ট হিসাবে নিতে পারেন। আর সামনে ডাউন ট্রেন্ডের যদি অবস্থা আমরা যদি লক্ষ্য করলাম, অন্যান্য ইন্ডিকেটর গুলো আমরা দেখলাম, তারপরে যেটা না দেখলেই নয় সেটা হচ্ছে আইসিমোকু। এখন সে আইসিমোকু ক্লাউডটা কিন্তু এখনো পজিটিভ আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে। তো আমি কিছু জায়গাগুলো তার ফ্লারিশ করে দেই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখেন, এই জায়গাটা লক্ষ্য করেন, এটা কিন্তু আইসিমোকুর হচ্ছে যে ট্রেন্ড লাইন, সেই ট্রেন্ড লাইন এটা কিন্তু বেস লাইনের নিচে অবস্থান করছে, অর্থাৎ প্রাইসটি এখন লোতে আছে। এক নম্বর কথা। দুই নম্বর কথা দেখেন, এখানে কিন্তু
আমাদের যে চার্ট, সেই চার্টটা কিন্তু বারবার হচ্ছে আইসিমুকো ক্লাউড কে টাচ করে 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 সামনে এগিয়ে যাচ্ছে। আমরা বলতে পারি আইসিমুকো ক্লাউড যেদিকে যাচ্ছে এইখানে সে আইসিমুকো ক্লাউডের ভিতরে ঢুকে গেছে, ঢুকে কিন্তু সে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ এখনো শেয়ারটি পজিটিভ ট্রেন্ডে আছে, বেশ ভালো একটা পজিটিভ ট্রেন্ডে আছে, এবং আপনারা চাইলে এখন চিন্তা ভাবনা করে দেখতে পারেন। আসলে ভালোভাবে শেয়ার অ্যানালাইসিস না করলে, যতই বলে যে ইন্ডিকেটর ইউজ করব না, তারপরেও যখন ইন্ডিকেটর ইউজ না করি তখন আসলে মনে হয় যে ইন্ডিকেটর ইউজ না করলে আসলে আমি নিজেও স্যাটিসফাইড হতে পারি না যে আমি সবগুলো ইন্ডিকেটর, অন্তত মিনিমাম ইন্ডিকেটর যেগুলো ইউজ করা দরকার সেগুলো ইউজ না করলে ভালো লাগে না। একটা শেয়ারে আর মানে শর্ট টার্মে শেয়ার অ্যানালাইসিস করতে ভালো লাগে না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এম এ রেখাটা মুভিং এভারেজ আমরা হচ্ছে দেখি, আমরা হচ্ছে 20/50 নিলাম। এখন পর্যন্ত এম এ রেখা কিন্তু এম এ রেখার উপর অবস্থান করছে, এবং এই জায়গাটাতে সামনে একটা ক্রসওভার হওয়ার সম্ভাবনা হালকা তৈরি হয়েছে, আবার ক্রসওভার নাও হতে পারে, ক্রসওভার না হয় আবার একটা আপট্রেন্ডের দিকে যেতে পারে। তো এভরিথিং ইজ পজিটিভ। সো প্রাইজের প্রতি নজর রেখে বর্তমানে 61-তে আমরা একটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি, আর হচ্ছে 54-এ, এই 61-তে একটা সাপোর্ট লেভেল, আর হচ্ছে 54-এ আমরা একটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি। তো এই দুটো সাপোর্ট লেভেলের উপর বেস করে আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবো নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্ষেত্রে। এরপরে আমরা যে চার্টটাতে আছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চার্ট। ট্রেন্ড বেশ ভালো একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, এই বরাবর সে এগিয়ে যাচ্ছে। আমরা তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কে যদি দেখতে চাই তাহলে আমাদের হচ্ছে ফিবো রেজিস্ট্যান্সটাকে নিয়ে আসতে হবে। এই ছিল তার সর্বোচ্চ প্রাইস 72 টাকা 4 পয়সা। আর তার সাপোর্ট লেভেল, এখানে একটা সাপোর্ট লেভেল আছে যাকে অলরেডি সে ব্রেকডাউন করে ফেলেছে, এটা একটা উইক সাপোর্ট লেভেল। আর তার স্ট্রং সাপোর্ট লেভেল যদি আমি দেখি, ফিবোর 50%-এ তার একটা সাপোর্ট লেভেল আছে, এটাকে যদি সাপোর্ট লেভেল করতাম, ফিবো 50%-এ না গিয়ে এখানে আমি একটা সাপোর্ট লেভেল দিই। ওকে, আমি ট্যাগ গুলো লাগিয়ে দিই। এই হচ্ছে শেয়ার প্রাইসটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কে অলরেডি সে ব্রেক আউট করে ফেলেছে, তবে তার সবচেয়ে স্ট্রং সাপোর্ট লেভেল যেটা হতে পারে সেটাকে আমরা একটু মার্ক করি। এটা হচ্ছে তার স্ট্রং একটা সাপোর্ট লেভেল হতে পারে 52.3, এটা হচ্ছে তার একটা স্ট্রং সাপোর্ট লেভেল হতে পারে। তো শেয়ারটিকে আরেকটু ভালোভাবে তার ট্রেন্ড অ্যানালাইসিস করার জন্য আমরা যদি দেখি, আমরা প্রথমে যে ট্রেন্ডটা ড্র করেছিলাম, দেখেন এই জায়গাতে আমরা যে ট্রেন্ডটা ড্র করেছিলাম এই ট্রেন্ডের ঠিক উপরেই ছিল কিন্তু গান ফ্যানের তৈরি করা তার জন্য ট্রেন্ড, এবং সে কিন্তু গান ফ্যানের তৈরি করা ট্রেন্ডটাকে এবং আমাদের তৈরি করা ড্র লাইনকে কিন্তু অনার করে সামনে এগিয়ে যাচ্ছে। এর আগে দেখেন এটা ছিল তার ট্রেন্ড লাইন, সে দেখেন গান ফ্যান কিন্তু ঠিকই তার ট্রেন্ড লাইনটা ঠিক মতো আঁকতে পেরেছে, এটা ছিল তার ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনকে সে ব্রেক করে নিচে চলে আসে। এখন সে এটাকেও ব্রেক করার চিন্তা ভাবনা করছে, করার পরে কিন্তু ব্রেক করতে পারে নাই, পরে কিন্তু সে আস্তে করে উপরের দিকে চলে গেছে, এবং এই জায়গাটাতে এই দেখেন তার হচ্ছে শক্তিশালী একটা সাপোর্ট লেভেল যেটা হচ্ছে 52.3, এবং
একটা মিড লেভেলের সাপোর্ট লেভেল হচ্ছে 63। এই 52.3 এবং 63-র মধ্যে কিন্তু এই যে ঘরটা, এই ঘরটার ভিতরেই কিন্তু সে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে তার ট্রেন্ডের ঘর, এই ট্রেন্ডের ঘরের ভিতরেই কিন্তু সে আছে। এবং সে যখন এই ট্রেন্ডের ঘরটাকে ব্রেক করে, এই ট্রেন্ডের এই ঘরটাকে ব্রেক করে এই ইয়েতে চলে আসবে, তখন কিন্তু তার একটা নতুন ট্রেন্ড লাইন তৈরি হবে। তো আমার মনে হয় সে অত পর্যন্ত আসবে না, সে কিছুটা নিচে আসলেও ফিরে আবার এই ট্রেন্ড লাইনকে সে হচ্ছে মেইনটেইন করে সামনে এগিয়ে যাবে। তো আমরা অন্যান্য রেজিস্ট্যান্স প্যাটার্ন এবং অন্যান্য ইন্ডিকেটর গুলোকে দেখবো, দেখে এই শেয়ারটিকে নিয়ে আর একটু চিন্তা ভাবনা করবো এবং বোঝার চেষ্টা করব যে ট্রেন্ডটা আসলে কোন দিকে যাচ্ছে। তো এরপরে রূপালী ইন্স্যুরেন্সের হচ্ছে চার্টে, রূপালী ইন্স্যুরেন্সের চার্ট যদি আমরা দেখি, বেশ লম্বা একটা আপ ট্রেন্ড, বেশ লম্বা, তবে তার ট্রেন্ড হচ্ছে অনেকটাই সরে এসেছে তার বেস থেকে। এখানে যখন প্রাইসটা মুভমেন্ট হয়েছে দেখি আমরা আরো, এই দেখেন এখানে ছিল তার এখান থেকে বেশ কিছু আপ ডাউনের মাধ্যমে তার 15 টাকা থেকে শুরু করে 38 টাকা, এখন 43 টাকা একই অবস্থান করছে। তো আমরা রিসেন্ট টাইমের ডাউন থেকে একটু হিসাব করি, রিসেন্ট টাইমের ডাউন থেকে এই হচ্ছে তার ট্রেন্ড লাইন, এখানে এই বরাবরই সে ট্রেন্ড লাইন নিয়ে যাবে। তার আগে একটা ট্রেন্ড লাইন ছিল, সেটা ছিল হচ্ছে এই বরাবর, এই বরাবর ট্রেন্ড লাইনটাকে সে এই জায়গাতে ব্রেকআউট করেছিল, ব্রেকআউট করে প্রাইসটা নিচে নেমে এসেছিল এবং নিচে নামার পরে সে কিন্তু এই বরাবর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর কি। তো এই জায়গাগুলোতে আমরা যদি তার একটা রেজিস্ট্যান্স চিন্তা করি, এই জায়গাতে তার একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে যার উপরে সে প্রাইসটা উঠতে পারেনি। তো আমরা এই জায়গাতে একটা স্ট্রং রেজিস্ট্যান্স দিলাম, এই জায়গাটাতে সে এই ট্রেন্ড লাইন বরাবর সে যাচ্ছে, নতুন ট্রেন্ড লাইন বরাবর সে যাওয়ার চেষ্টা করছে। আমরা যদি তার একটু ফিবোটা যদি দেখি, আমরা যদি তার ফিবোটা একটু দেখি, এই হচ্ছে তার ফিবোটা আমরা একটু উপরে নিয়ে যাই, এই হচ্ছে তার ফিবো। আমরা যদি একটু ফিবো বরাবর কিছু সাপোর্ট লেভেল গুলো ড্র করার চেষ্টা করি, তাহলে আমরা কিছু বক্স পেয়ে যাব। দেখেন এই যে তার ট্রেন্ড লাইন এখান থেকে ব্রেক করে নিচে চলে আসলে, এখান থেকে ব্রেক করে এই ট্রেন্ড লাইনকে ব্রেক করে সে যদি নিচে চলে আসে, তাহলে সে এই বরাবর আসবে। এই বরাবর আসলে তার কিন্তু আরেকটু প্রাইসটা ডাউনে আসার সম্ভাবনা আছে। তো প্রাইসটি ডাউনে আসবে কিনা সেজন্য আমাদের একটু অন্যান্য ইন্ডিকেটর যেগুলো আছে, মানি ফ্লোতে দেখতে পাচ্ছি, মানি ফ্লোর অবস্থান বর্তমানে হচ্ছে 54.05, একটু নিম্নগতিতে আছে। সিসিআই যদি আমরা লক্ষ্য করি, সিসিআই কিন্তু ঘুরে আসার চেষ্টা করছে, আপনারা দেখতে পাচ্ছেন ঘুরে আবার একটু নিচের দিকে আসার চেষ্টা করছে। এই নিচের দিকে আসা পর্যন্ত একটু ওয়েট করা দরকার আসলে। যে এখানে দেখেন একটা বিয়ারিশ এনগালফিং এর তৈরি হয়েছে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের তুলনায় রেড ক্যান্ডেলটা একটু বড়। সো আমরা আগামী দিনের মার্কেট খোলার পর একটু দেখবো এবং রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে আমরা একটু নজরে রাখার চেষ্টা করব। এরপরে আমরা যে চার্টটাতে আছি সেটা হচ্ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বনিম্ন রিসেন্ট টাইমে সর্বনিম্ন প্রাইস ছিল হচ্ছে 43, যেটা তার আগের বারের সাপোর্ট লেভেল ছিল। সেখান থেকে একটা লম্বা আপ ট্রেন্ড আমরা দেখলাম, লম্বা আপ ট্রেন্ডের পরে সে এখন এখানে অবস্থান করছে। আমরা যদি তার সাপোর্ট লেভেল গুলো ড্র করতে চাই, তাহলে সাপোর্ট লেভেল গুলো ড্র করছি। সাপোর্ট লেভেল গুলো ড্র করার পরে তার যে প্রথম যে সাপোর্ট লেভেলটা ছিল সেটাকে সে ক্রস করে নিচে নেমে এসেছে। এরপরে তার যে সাপোর্ট লেভেলটি আছে এইখানে, এটাকেও সে ব্রেক করতে পারে নাই, তবে সে এটাকে ধরে তার ট্রেন্ড লাইন বরাবর এগিয়ে যাচ্ছে। আর এরপরে তার যে সাপোর্ট লেভেল সেটা হচ্ছে এই জায়গাতে, কারণ ফিবোর সাথে তার যে প্রাইসের যে আপ ডাউন সেই ক্যান্ডেলের সাথে ম্যাচ করে কিন্তু আমি এই সাপোর্ট লেভেলটা আঁকলাম। আমি এখন ট্যাগ লাগিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি যদি দেখি, এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স হচ্ছে 87.8 অথবা 9, আমি 88 এ তার লেভেলটা লাগালাম।
আর হচ্ছে এরপরে হচ্ছে 77.4, আমি 75 এ তার লেভেলটা লাগিয়ে দিলাম। আর এরপরে আমরা যদি দেখি এরপর হচ্ছে 60.5, আমি 60.5 এ তার লেভেলটা লাগিয়ে দিলাম। এরপরে আমরা তার ট্রেন্ডটা একটু আঁকার চেষ্টা করব। তার ট্রেন্ডটা আঁকার জন্য আমরা একটু গান ফ্যান দিয়ে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। তার ট্রেন্ডের সাথে তার যে বর্তমান অবস্থা সেটাকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। দেখেন গান ফ্যানের ট্রেন্ড আর আমাদের ট্রেন্ড কিন্তু প্রায় কাছাকাছি অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু গান ফ্যান, আমরা একটু আমাদের ট্রেন্ডের কালারটাকে একটু চেঞ্জ করে দেই, তাহলে আপনাদের আর একটু বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের আঁকা ট্রেন্ড লাইন, এটা হচ্ছে গান ফ্যানের আঁকা ট্রেন্ড লাইন। তো গান ফ্যানের ট্রেন্ড লাইনের সাথে আমাদের আঁকা ট্রেন্ড লাইনের একটু ফারাক, কারণ হচ্ছে গান ফ্যানের ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে সে কিন্তু এই ট্রেন্ড লাইনে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ট্রেন্ড লাইন ধরে সে সামনে এগিয়ে যাবে বলে আমাদের হচ্ছে ধারণা। এবং আমরা যদি দেখি সে কিন্তু একটা বক্স প্যাটার্নের ভেতরে আছে, এইটাকে ক্রস করে সে উপরে গিয়েছিল, এটাকে যাওয়ার পরে সে এখানে হচ্ছে অবস্থান করতেছিল। এখান থেকে এই জায়গাটাতে ফিবো, এখান থেকে এই জায়গাটাতে সে অবস্থান করছে। তো আমরা একটু নজরে রাখবো আগামী সপ্তাহে, যদি ভালো কোনো ইঙ্গিত আমরা পাই, অন্যান্য ইন্ডিকেটর আরএসআই এমএফআই আমরা ইনকর্পোরেট করে দেখবো যে এখানে যদি একটা ভালো সিগন্যাল জেনারেট করে, তখন আমরা এই শেয়ার নিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করব। এরপরে বর্তমানে আমরা হচ্ছে যে শেয়ারটিতে আছি, বর্তমানে আমরা যে শেয়ারটিতে আছি সেটা হচ্ছে ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যদি আমরা দেখি, ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একটা ডাউন ট্রেন্ডের পরে একটা আপ ট্রেন্ড দেওয়ার চেষ্টা করছে। আমাদের ট্রেন্ড লাইনটা আঁকার চেষ্টা করি, এই হচ্ছে তার ট্রেন্ড লাইন, যদি আমরা ভুল না করে থাকি এই হচ্ছে তার ট্রেন্ড লাইন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, এখানে তার একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স, এবং তার যদি আমরা একটু ফিবোটা দেখি, ফিবো রেজিস্ট্যান্সটাও আঁকার চেষ্টা করি। ফিবো রেজিস্ট্যান্স যদি আঁকার চেষ্টা করি, ফিবো রেজিস্ট্যান্স অনুযায়ী তার যে প্রথমটা ছিল সেটাকে সে একদম ফার্স্ট ডেতে ব্রেকডাউন করে ফেলে, ব্রেকডাউন করার পরে আবার একটু একে হচ্ছে সাপোর্ট নিয়ে সে উপরে যায়, কিন্তু উপরে যাওয়ার পরে সে আর ধরে রাখতে পারে, আস্তে করে সে নিচে নেমে আসে, এবং তার পরবর্তীতে তার হচ্ছে 60.3 তে যে তার সাপোর্ট লেভেলটা ছিল সেটাকেও সে ব্রেক করে ফেলেছে, এবং তারপরে 54 এ তার যে সাপোর্ট লেভেলটা ছিল সেটাকে সে ব্রেক করতে পারে নাই। সেটাকে ব্রেক না করে সে কিন্তু এ পর্যন্ত না এসে তার একটা নতুন ট্রেন্ড ডেভেলপ করে সে সামনে এগিয়ে যাচ্ছে। এখন যেহেতু সেটা নতুন ট্রেন্ডে গেছে, তো ট্রেন্ডটা অ্যানালাইসিস করার জন্য আমাদের কিন্তু গান ফ্যানের হেল্প নিতে হবে। তো আমরা এখানে গান ফ্যানটাকে নিয়ে আসতেছি, আমরা নিয়ে আসলাম গান ফ্যান, এবং গান ফ্যান অনুযায়ী যদি আমরা দেখি, এই দেখেন এইখান থেকে এই বরাবর তার যে ট্রেন্ডটা ছিল, আমি একটু আপনাদেরকে দেখাই, পাশের কালার ঠিকই আছে, এইখান এই বরাবর তার যে ট্রেন্ড লাইনটা ছিল সেই ট্রেন্ড লাইনকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স করে সে কিন্তু মেনটেন করতেছিল, কিন্তু এই জায়গাটাতে আসার পরে দেখেন আবার কিন্তু সে এই জায়গাটাতে ব্রেক করে নিচে চলে এসেছে, এবং নিচে আসার পরে সে এইটাকে সাপোর্ট রেখে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। যদি সে এইখানটাকে ব্রেক করতে পারে তাহলে কিন্তু সে একটা আপ ট্রেন্ডে যাবে, আর যদি ব্রেক করতে না পারে তাহলে এখান থেকে সে একটা নতুন ট্রেন্ড লাইন শুরু করবে। সেক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে তার কিন্তু নতুন একটা সাপোর্ট লেভেল এখান থেকে তৈরি হবে। নতুন সাপোর্ট লেভেলটা হবে হচ্ছে এইখানে 63 তে, যেটাকে ফিবো এর আগে একটা সাপোর্ট লেভেল ধরেছিল। এখানে তার একটা উইক সাপোর্ট আমি ড্র করে দিলাম, এটা হচ্ছে তার একটা উইক সাপোর্ট। তো এই উইক সাপোর্টটাকে মেনটেন করে সে কিন্তু সামনে এগিয়ে যাবে, এবং এই হচ্ছে ফনিক্স ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড।
আপনারা আমি ভালো একটা ভলিউমের মুভমেন্ট এখান থেকে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এই যে এখানে দেখেন, এখানটাতে লক্ষ্য করুন ভালো একটা ভলিউমের কিন্তু একটা মুভমেন্ট কিন্তু হয়েছে। যখন সে ডাউন ট্রেন্ডে ছিল এই সময়টাতে যে ভলিউমের মুভমেন্ট ছিল, এখন কিন্তু ভলিউমের মুভমেন্টটা আস্তে আস্তে বাড়ছে। তবে এই ভলিউমের মুভমেন্টটা আরেকটু বাড়লে শেয়ারটি আরেকটু আপ ট্রেন্ডে যাবে। তো আমার মনে হয় যতটুকু নিচে নামার, শেয়ারটি নিচে নেমেছে, এর থেকে বেশি নিচে নামার সম্ভাবনা আর নেই। আমি কিছু প্রাইস ট্যাগ লাগিয়ে দিচ্ছি, যেখানে আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে এটাকে মার্ক করতে পারেন। তো প্রাইস ট্যাগটা লাগিয়ে দিই। তো ফার্স্ট প্রাইস ট্যাগ হচ্ছে তার রেজিস্ট্যান্স আমি লাগাবো, যেটা হচ্ছে আপনার 79.1, শর্ট সাপোর্ট লেভেল, উইক সাপোর্ট লেভেল হচ্ছে 60.5, এরপরে তার একটা স্ট্রং সাপোর্ট লেভেল যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিবো এবং হচ্ছে গানফেন দুজনেই ক্রস করেছে। এখানে আমরা দিই 54.5। এই হচ্ছে তার সাপোর্ট লেভেলগুলো আমরা ড্র করে ফেলেছি। তো আমরা আগামী দিনে শেয়ারগুলোর উপরে নজরে রাখবো। সবগুলো ইন্ডিকেটর হয়তো ব্যবহার করা আমার পক্ষে সম্ভব না, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনারা নিজে ইন্ডিকেটর গুলো ব্যবহার করে দেখবেন। আর ইন্ডিকেটর গুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে। আপনারা চার্ট ক্যান টক এই প্লেলিস্টটাকে ফলো করলে অনেকগুলো ইন্ডিকেটরের ব্যবহার আপনারা বুঝতে পারবেন, যে কখন কোন ইন্ডিকেটর কি সিগন্যাল দেয়, সেগুলো কিন্তু আপনারা এই চার্ট ক্যান টক এটাকে ইউজ করলে আপনারা বুঝতে পারবেন। তো আমি চেষ্টা করব এই সিরিজে আরো কিছু ইন্ডিকেটর নিয়ে কথা বলার জন্য। তো এই ছিল আজকে এই পর্যন্ত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা হলে আপনারা নোটিফিকেশন অটোমেটিকলি পেয়ে যান। তো সে পর্যন্ত আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।